আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স পেজ থেকে এই প্রোগ্রাম যারা সরাসরি শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিশেষ প্রেক্ষাপটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান অমর একুশের তাৎপর্য ও বাংলা শুদ্ধ উচ্চারণ বিষয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাঙালি তার মাতৃভাষার যে অধিকার, যে দাবি প্রতিষ্ঠা করেছিল, গত প্রায় 70 বছর ধরে সারা বিশ্বের হাজারো ভাষাভাষী মানুষের মধ্যে তাদের নিজের মাতৃভাষার মাতৃভাষায় তাদের মনের ভাব প্রকাশের চর্চা এবং মাতৃভাষার প্রতি তাদের অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা সৃষ্টিতে অনুপ্রাণিত করেছে আমাদের বাঙালির ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আজকে শুধু বাঙালির নয়, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্ববাসীর একটা সম্পদ। 1999 সাল থেকে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত হয়ে আসছে মহান 21শে ফেব্রুয়ারি। আমি আপনাদের সবাইকে, মার্চ ফরওয়ার্ডের সবাইকে বলবো, আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি আপনারা সকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। বন্ধু বান্ধব যাদের শোনা উচিত মনে করবেন, বিশেষ করে নিজেদের ছোট ভাই বোন যারা আছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে, তাদের সবাইকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, তাদেরকে মেনশন করবেন, এবং কোনো প্রশ্ন যদি থাকে আমাদের সম্মানিত অতিথির উদ্দেশ্যে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারবেন। আজকে আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একজন আবৃত্তি শিল্পী এবং বাংলাদেশে গত 31 বছর ধরেই আবৃত্তি শিল্পের সাংগঠনিক চর্চার সাথে যিনি নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছেন, রমাস গোষ্ঠ আবৃত্তি সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এখন পর্যন্ত, এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের বিখ্যাত আবৃত্তি শিল্পী জনাব রাশেদ হাসান। আমি রাশেদ হাসান স্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। জনাব রাশেদ হাসান ব্যক্তিগতভাবে আমার নিজেরও শিক্ষক। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি রাশেদ হাসান স্যারের স্টুডেন্ট ছিলাম। আজকে স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমাদের প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্যার প্রথমেই আপনার কাছ থেকে শুনতে চাইব, 2021 সালে আমাদের ভাষা আন্দোলনের 7 দশক পর এই দিনটির তাৎপর্য বাঙালির কাছে কি, সারা বিশ্ববাসীর কাছে কি, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে চাই। তাৎপর্য তো অনেক কিছুই বলা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের এই বাঙালির জীবনে। আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের সবার কাছে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি। তবে শুরুতে আমি একটু কথা বলে নিতে চাই, এই যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এই দিনটিতে আমরা অনেক কিছুই অনেকেই করে যাচ্ছি, করেছিও, কিন্তু এই দিনটিকে ঘিরেই যদি শুধু আমরা ব্যস্ত থাকি, অন্য দিনগুলোতে যদি আমরা ভাষাকে ভালো না বাসি, শহীদদের শ্রদ্ধা না করি, তাহলে এগুলো শুধু একটি আনুষ্ঠানিকতার ভেতরেই থেকে যাবে। তাৎপর্যের কথা যখন আসলো, বাঙালির মুক্তি সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস, মুক্তি সংগ্রামের যে দীর্ঘ পথ, সেই দীর্ঘ পথের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাঁক হলো এই 21শে ফেব্রুয়ারি, বা এই 52 সময়কালীন যেই গুরুত্বপূর্ণ ঘটনাবলী, সেই ঘটনাবলী। কিন্তু আমরা দেখি যে তার একটু পেছনে যদি যাই, আমরা দেখব তার কিছুদিন পূর্বেই এই অঞ্চলের মানুষেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতিতত্ত্বের ভিত্তিতে ধর্মভিত্তিক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটাল, এবং প্রতিষ্ঠার কিছু পরই তাদের বিভিন্ন রকম স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু হলো। বাঙালি আরও আগে থেকেই ভাষার
অধিকার নিয়ে সোচ্চার ছিল এবং পুরোপুরি বিস্ফোরিত হল এই 48 পরবর্তীতে এবং 52 সময়ে এসে। আমরা সেই সময়টাতে জানি বাঙালি তার ভাষার অধিকার বোধের জায়গা থেকে যে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে এবং পরবর্তীতে সেটিতে সফল হয়েছে, তার ভাষার অধিকার আদায় করে নিতে পেরেছে এবং সেই অধিকার বোধের আদায়ের জায়গা থেকে বাঙালির মধ্যে যেভাবে নতুন উদ্দীপনায় পরবর্তী সংগ্রামগুলোতে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তা সম্ভব হয়েছে এই ইতিহাসের বাঁকটি ছিল বলে, 52 ছিল বলে। আমরা যদি দেখি 52 ধারাবাহিকতায় কিন্তু আমরা 66-তে দাঁড়িয়েছি, 52 ধারাবাহিকতায় আমরা 69-এর সেই উত্তাল দিনগুলো পেরিয়েছি এবং সেই ধারাবাহিক পথ ধরেই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। বাঙালি সেই 52-এর পথ ধরে হেঁটে 1971-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। বাঙালি জাতি তার নিজস্ব ভূখণ্ড পেয়েছে। বাঙালি জাতি নিজস্ব ভূখণ্ডের সাথে সাথে একটি লাল সবুজের প্রাণপ্রিয় পতাকা পেয়েছে। এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে সেই অধিকার বোধের যেই বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের জায়গা থেকে বাঙালি একে একে তার অধিকারগুলো ছিনিয়ে নিতে পেরেছে। আজকে দাঁড়িয়ে বলতে চাই 21শে ফেব্রুয়ারি এই 2021 সালে তাৎপর্যপূর্ণ তখনই হয়ে উঠবে যখন আমরা সত্যিকারভাবে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনটি করতে পারব। আইনে আমাদের অনেক কিছুই আছে, কিন্তু আমরা দেখেছি বা দেখছি যে সেই পুরোপুরি বাস্তবায়ন এখনো হয়নি। আমরা দেখেছি সরকারি বিভিন্ন পর্যায়েও, দাপ্তরিক পর্যায়েও কিন্তু এখনো ইংরেজিকেই অনেক বেশি গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে রাখা হয়েছে। দাপ্তরিক কাজকর্ম অনেক কিছুই ইংরেজিতেই হয়ে থাকে। আবার যদি আমরা আমাদের দেশের শহরের বিভিন্ন অলি গলি রাজপথের দিকে তাকাই, তাহলে দেখব যে সাইনবোর্ডগুলো আমাদের চোখে পড়বে পুরো শহর জুড়ে। বাংলাদেশের প্রতিটি শহরেরই একই চিত্র আমি বলতে পারি, যে তার প্রায় বেশিরভাগই দেখবেন আপনি যে ইংরেজিতে লেখা। হয়তো একটি বাংলা নাম, সে বাংলা নামটিও ইংরেজিতে লিখে রাখে। এটি এক ধরনের সংকীর্ণতা, একটি সংকীর্ণতা মানসিকতা আমি বলবো। এই জায়গা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে আমার মনে হয়। অনেক 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 ধন্যবাদ। যেহেতু স্যার বাঙালি মাতৃভাষার প্রতি যে অধিকার বোধ, সচেতনতা বোধ এবং নিজের মায়ের ভাষায় নিজের অভিমত প্রকাশ করা, নিজের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাঙালি সারা বিশ্বের কাছে একটি নজির স্থাপন করেছে। সুতরাং বাঙালির বেশি উচিত, যেটা আপনি বললেন একটা অভিমান বা আক্ষেপ করেই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা সামান্য সাইনবোর্ড পর্যন্ত আমরা বাংলায় লেখার সাহস বা আন্তরিকতা বা শ্রদ্ধার অভাব পরিলক্ষিত হয়। আমি একটু অন্যভাবে যদি আপনার সাথে যোগ করি, আপনি দেখবেন আমাদের সমাজে প্রায়শই বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, নিজেদের পরিবারের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের বিয়ের কার্ডটা পর্যন্ত আমরা ইংরেজিতে ছাপাতে চাই। মনে হয় যেন ইংরেজিতে ছাপালে আমি অনেক বেশি নিজেকে আধুনিক, এগিয়ে, অগ্রসর মানুষ হিসেবে হয়তো দাবি করতে পারবো। এরকম একটি মন মানসিকতা আমাদের ভেতরে আছে অনেকেরই। এটা কি স্যার আমাদের একটা হীনমন্যতা না, যেটা নিয়ে আমি সারা বিশ্বে সবচেয়ে বেশি অহংকার করতে পারতাম, যেটাকে আমি সবচেয়ে বেশি সেল করতে পারতাম, সবচেয়ে ব্র্যান্ডিং করতে পারতাম, সেই বিষয়ে আমরা নিজেরাই সংকুচিত হয়ে বসে আছি? এটা কি আমাদের এক ধরনের একটা মানসিক দুর্বলতা কথা তো বলবোই, যে অহেতুক প্রয়োজন নেই। মানে যেই জায়গায় বিদেশি কেউ থাকবে সেখানে ইংরেজিতে বলা যেতেই পারে, সেই মানুষটি না হলে কিভাবে আমার কথাটি বুঝবে? কিন্তু যেখানে আমরা বাংলা ভাষাভাষী মানুষরা একসাথে আছি, সেই জায়গায় যদি অহেতুক আমি বা আপনি একটু ইংরেজি শব্দ মিশিয়ে বাংলা বলতে চাই বা ইংরেজিতেই কথা বলতে চাই, এই মানসিকতার আমি ধিক্কার জানাই। স্যার এখান থেকে করণীয় কি? যেমন আমরা গত প্রায় 1-1.5 দশক ধরে শুনে আসছি মহামান্য সুপ্রিম কোর্টের রায়গুলো বাংলায় লেখা হবে, আমাদের মহামান্য রাষ্ট্রপতিরা নির্দেশনা দেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, আমাদের কোন প্রধান বিচারপতি সেটা আনুষ্ঠানিক বোর্ডে ঘটা করে বলেছেন বাংলায় রায় পড়া হবে।
কিন্তু এটা আমরা সাধারণত হতে দেখি না। এই মাসে একটা ব্যতিক্রম হয়েছে, আমরা বাংলায় প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে একটা রায় পড়তে দেখলাম। এই বিষয়ে এই হীনমন্যতা বা আপনি যেটাকে দুর্বলতা বলছেন, এখান থেকে কিভাবে আমরা নিজেদেরকে সামনে নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই হীনমন্যতা বা দুর্বলতা আমরা কিভাবে ছাড়িয়ে নিজেদের মাতৃভাষায়, নিজেদের বাংলা ভাষায় নিজেদের সবকিছুকে সর্বস্তরের প্রতিষ্ঠা, আপনি যেটা বললেন, সেটা করার ক্ষেত্রে করণীয় কি বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে মানসিক জায়গা থেকে তো একটা উত্তরণ ঘটাতে হবে প্রত্যেকের নিজেদের, তবে রাষ্ট্রীয়ভাবেও এগিয়ে আসতে হবে বিষয়টি সুরাহার জন্য, আবার আমাদেরকেও সমাজকেও এগিয়ে যেতে হবে এই মানসিকতা ঝেড়ে ফেলে আত্মমর্যাদার জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে হবে। আমি যদি সত্যিকার আত্মমর্যাদা নিয়ে আমি যদি দাঁড়াতে চাই, তাহলে আমার ভাষাকে অস্বীকার করে সেই আত্মমর্যাদা আমি কখনো লাভ করতে পারবো বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই বিষয়ে যদি আপনাকে একটু এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষার মাধ্যম হিসাবে তিনটি প্রধান ধারা প্রবহমান, আমরা যেটাকে বাংলা মানে আপনি ইংরেজি শিক্ষা মানে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির কথা বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি, এত ধরনের রকম ফের, এবং সেখানে আমরা দেখছি অনেক ক্ষেত্রেই বিশেষ করে ইংরেজি মিডিয়াম পাঠ্যপুস্তকগুলি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, সেখানে বাংলার উপরে গুরুত্ব দেওয়া হয় না। ওরা আমাদের প্রধানতম যারা সম্পদ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে পর্যন্ত ওরা বেসিক কিছু ধারণাও রাখে না। এই বিষয়টার ক্ষেত্রে গত কোনো উন্নতি কি আপনি দেখেছেন? আপনার কি মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জায়গায় খুব স্বল্প পরিসরে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো চেষ্টা করে হয়তো, কিন্তু যেটা হচ্ছে সেখানে কিন্তু স্কুলগুলোকে যদি চাপ প্রয়োগ করা না যায়, হ্যাঁ, অভিভাবকদের দিক থেকে যদি সেই চাপটি না থাকে, হ্যাঁ, তাহলে স্কুলগুলোও কিন্তু সে কাজটি করতে চাইবে না। হ্যাঁ, তাহলে অভিভাবক যারা আছে তাদেরকে সচেতন হতে হবে যে আমার ছেলে বা মেয়েটি ইংরেজি শিখবে না সেটা আমি কখনোই বলছি না। হ্যাঁ, অবশ্যই নতুন প্রজন্ম বিদেশি ভাষায় দক্ষ হয়ে উঠতেই হবে যদি তাকে বিশ্ব নাগরিক হতে হয়। হ্যাঁ, আমরা একই সাথে বিশ্ব নাগরিক হব, আধুনিক মানুষ হব, কিন্তু নিজের শেকড়কে ধরে রেখে। আমি ইংরেজি অবশ্যই শিখব, আমি ইংরেজি কেন, আমি আরও অনেক বিদেশি ভাষায় শিখব। হ্যাঁ, তাহলে সেটি আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় আমি এগিয়ে থাকব। রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? আপনি রাষ্ট্রের ভূমিকা এই বিষয়গুলো রাষ্ট্রকে কড়াভাবে পালন করাতে হবে তাদেরকে দিয়ে। হ্যাঁ, তুমি ইংরেজি মাধ্যমে তুমি করাবে, কিন্তু সেটাকে বাংলাকে গুরুত্ব দিয়েই তোমাকে করতে হবে। হ্যাঁ, বাংলাকে গুরুত্বহীন করে তুমি অন্যগুলো তাকে শেখাতে চাইবে, সেটা কখনোই আমরা হতে দেব না। সেই জায়গায় রাষ্ট্রকে কড়াভাবে এগুতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। এরপর স্যার আমরা দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন জানি বাংলাটা মানে নিজ ঘরে পরবাসী একটু অবহেলার শিকার হয় বলে মনে হয়েছে। আমরা যখন হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা করি, জার্মানি যেতে হলে সেখানে 1 বছরের জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তুরস্কে গেলে সেখানে 1 বছরের তার্কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ইউরোপিয়ান দেশগুলোতে গেলে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে অভ্যস্ত হতে হবে, কত ধরনের কন্ডিশনস আমরা দেখি। অথচ এখানে আমরা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাও দেখা যায় বিভিন্ন, যদি বলি বিসিএস পরীক্ষা, তাও ঠিক আছে, সেটা হলো বাংলা এবং ইংরেজির সমান একটা গুরুত্ব দেওয়া হয়। ব্যাংকিং সেক্টরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে গিয়ে আবার আমরা দেখি না, ইংরেজি এবং ম্যাথসকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বাংলার মার্কস ডিস্ট্রিবিউশনটা, অ্যালোকেশনটা অনেক বেশি কম। অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখতে পারি। সেক্ষেত্রেও তো রাষ্ট্র কোনো একটা নির্দেশনা তো দিতে পারে। হ্যাঁ, সেটা আসলে আমাদেরকেও, নাগরিক সমাজকেও সুনির্দিষ্টভাবে রাষ্ট্রকে কিছু পরামর্শ দিতে হবে। নাগরিক সমাজ একসাথে বসে কিছু দিক নির্দেশনামূলক বিষয় যদি তুলে ধরে, রাষ্ট্রকে যদি চাপ প্রয়োগ করে, সেটি বাধ্য করবার ব্যাপারে যদি আমরা সোচ্চার হই এবং রাষ্ট্রও যদি এগিয়ে আসে, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে এগিয়ে আসে, আমার মনে হয়, আমি বারবারই বলি, সমাজকে যেমন এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেও সমানভাবে আন্তরিকভাবে সামনের দিকে এগিয়ে আসতে হবে। সমাজ এবং সরকার দুটো পক্ষ যখন একসাথে আন্তরিকভাবে একটা সামনে এগিয়ে যাওয়ার কথা ভাববে, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো পথ আমাদের বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
আমাদের গার্ডিয়ানদের ব্যাপারটা আপনি বলছিলেন। আমাদের প্রি স্কুলিং বা স্কুল পর্যায়ে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই স্টার্টিংটা শুরু হচ্ছে ABCD দিয়ে বা হুম, হুম, 1 2 3 4 দিয়ে। এটা নিয়ে আপনি কি বলুন? আমাদের গার্ডিয়ানদের ক্ষেত্রে কতটুকু সচেতন হওয়া দরকার বলে আপনি মনে করেন? আসলে আসলে সরকার তো অভিভাবককে চাইলেই হবে না, হুম, এটা গার্ডিয়ানদের একটা সমর্থন দরকার হবে, এগিয়ে আসার দরকার হবে। না এক্ষেত্রে আমি বলবো কি একটু অন্য প্রসঙ্গে যদি আমি কথা বলি, আমরা দেখব কি আজকের দিনে সমাজ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, অভিভাবকরা কিছুই ভাবছেন না, শুধু ভেবে যাচ্ছেন কিভাবে তার সন্তান পরীক্ষায় প্রথম হবে। আপনি দেখেন GPA 5-এর পেছনে যেভাবে ছুটছে ছাত্রছাত্রীরা, সন্তানরা। হ্যাঁ, GPA 5 তো শুধু কোনো সব কিছুর সমাধান নয়। একটি মানুষকে মানবিক মানুষ হয়ে উঠতে হবে, এটাই তো মূল কথা। আমার এই পড়াশোনা, আমার শিক্ষা, আমার সার্টিফিকেট, আমার পাশ করা, আমার প্রথম হওয়া, দ্বিতীয় হওয়া, সমস্তটাই তো অর্থহীন যদি আমি নিজে একজন মানবিক মানুষ হয়ে উঠতে না পারি শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে। কিন্তু হচ্ছে বিপরীত কাজটি। দেখা যাচ্ছে আমাদের সমাজে যে দুর্নীতির কথা আমরা বলি, আমাদের রাষ্ট্রে যে দুর্নীতির কথা আমরা বলি, সেই দুর্নীতির সাথে যুক্ত 100 ভাগ হচ্ছে আমাদের তথাকথিত শিক্ষিত মানুষেরাই। আমি, আপনি, আপনারা, আমরাই, তাই না? আমার খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষরা এই দুর্নীতির সাথে কজন যুক্ত আছেন? যে মানুষটি মাটি কোপায়, সে মানুষটি কি আমার এই বড় ধরনের কোনো রাষ্ট্রীয় দুর্নীতির সাথে যুক্ত আছেন? যে মানুষটি রিক্সা চালায়, সেই খেটে খাওয়া কুলি মজুর মানুষ, তারা কি কোনো দুর্নীতির সাথে যুক্ত আছেন? কারা তাহলে দুর্নীতির সাথে যুক্ত, অন্যায়ের সাথে যুক্ত, অবিচার সাথে যুক্ত? তাহলে স্পষ্ট হয়ে যায় আমরা যারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বেড়ে উঠেছি, এর ভেতর দিয়ে বেরিয়ে এসেছি, তাদের মানসিক জায়গার ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারেনি আমাদের চলমান শিক্ষা ব্যবস্থা। কোথাও না কোথাও গিয়ে সেটি ব্যর্থ হয়েছে। তো এটা আমাদের ভাবতে হবে নতুন করে। হ্যাঁ, এই ভাবনাটা যদি এখন সমাজের থেকে না উঠে, অভিভাবকরা যদি না ভাবেন, শুধু যদি তারা ভেবে যান তার সন্তান কিভাবে GPA 5 পাবে, শুধু যদি তারা ভেবে যান তার সন্তান কিভাবে প্রথম হবে, তাহলে সমূহ বিপদ ঘটতে পারে। সন্তান হয়তো GPA 5 পাবে ঠিকই, সন্তান হয়তো পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়র দিকে থাকতে পারে ঠিকই, কিন্তু সে কতটা মানবিক মানুষ হয়ে উঠবে সে ব্যাপারে সন্দেহ থেকেই যায়। আমাদের স্যার এক্ষেত্রে বাংলা ভাষা চর্চা, শুদ্ধভাবে চর্চা যেটা আমরা বলছি, আজকে আসলে মার্চ ফরওয়ার্ডের সদস্যদের জন্য আমরা রাশেদ হাসান স্যারকে নিয়ে আসার মূল কারণটা হলো আমরা অনেক সময় বিশেষ করে প্রতিযোগিতার কারণে ইংরেজি ভাষাটার প্রতি অনেক বেশি গুরুত্ব দিই। আমরা স্পোকেন ইংলিশ কোর্স চালু করি, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু করি, IELTS কোর্স চালু করি, কিন্তু বাংলা বিষয়টা তো আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি, আগে চাই নিজের ভাষার, মাতৃভাষার গাঁথুনি, এবং বাংলা ভাষায় ভালো করলে তো আমাদের ইংরেজি বা অন্যান্য ভাষাগুলো সহজে আয়ত্ত করা আমাদের জন্য সম্ভব। আমরা এই জন্য মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ, আমাদের বয়স আসলে যেটাই হোক, আমরা কেউ হয়তো স্কুলিং বা কলেজ গোয়িং অথবা ইউনিভার্সিটি গোয়িং অথবা গ্রাজুয়েশন শেষ, যে পর্বেই থাকি না কেন, আমাদের আসলে পারফেকশন বলি বা বেটার ওয়ে বলি, এটার তো কোনো শেষ নেই। সুতরাং আমরা যদি আমরা যে এই ক্ষেত্রে আমরা শুদ্ধ বাংলা উচ্চারণের প্রতি, স্যার আপনি কি বলবেন আমাদের তরুণ সমাজের উদ্দেশ্যে? আমাদের আলোচনা যারা শুনছেন, যারা শুনবেন, তারা ম্যাক্সিমামের বয়স হচ্ছে 20 to 30, এই ইন্টারভেলের মধ্যেই তারা আছে। শুদ্ধ ভাষার চর্চা করা কেন আমাদের প্রয়োজন, যদি বলতেন প্লিজ। প্রথম বিষয়টি আমি বলতে চাই এইভাবে, যেহেতু আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এই ঐতিহাসিক দিনটিতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, তো সেই জায়গায় যদি প্রথমেই আমাকে বলতে হয় বাংলাটা তো আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমাদের নিজেদের ভাষা, এ ভাষাতেই তো আমি হাসি, কান্না করি, এ ভাষাতেই তো আমি নিজের উল্লাস প্রকাশ করি, এ ভাষাতেই তো আমি প্রতিবাদে মুখর হই। এই ভাষাটা যেটা আমার নিজের বলে দাবি করছি, সেই ভাষাটা আমরা কি সুন্দর করে বলবো না? যদি না বলতে পারি,
এর চেয়ে অপরাধের আর কি হতে পারে? এভাবে যদি বলি, এ ভাষাটা তো অনেক সংগ্রামের পথ বেয়ে আমরা পেয়েছি। অন্যদের মতো নয়। পৃথিবীর কটা জাতি আছে যারা তার ভাষার জন্য প্রাণ দিয়েছে? আমরাই তো সেই গৌরবের অংশীদার। এই ভাষার জন্যই তো আমার মানুষেরা, আমার সেই মানুষগুলো নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাহলে যাদের এরকম গর্ব করবার মতো ইতিহাস আছে নিজের ভাষা নিয়ে, তারা সুন্দর করে তার নিজের ভাষাটা বলবে না? কেন বলবে না? এই গুরুত্বটি অনুভব করতে হবে। এটি একটি দিক, ঐতিহাসিক দিকের কথা বললাম। আরেকটি দিক, আমি আঞ্চলিক ভাষাকে কোথাও খাটো করতে চাইছি না, চাচ্ছি না। এই কারণেই বলছি যে আঞ্চলিক ভাষার সাথে কোথাও প্রমিত বাংলার কোনো বিরোধের জায়গাই নেই, কোনো বিরোধই নেই। তাহলে সেই জায়গায় আমি আমার আঞ্চলিক ভাষাকে রাখবো, আঁকড়ে ধরে রাখবো। কিন্তু আমি একটি আনুষ্ঠানিক জায়গায় যখন নিজেকে উপস্থাপন করব, তখন কি আমি আমার আঞ্চলিক ভাষায় নিজেকে উপস্থাপন করব? নিশ্চয়ই না। আমরা যখন বাড়ি থেকে বেরোই, আমরা যখন আনুষ্ঠানিক কোনো জায়গায় নিজেকে উপস্থাপন করি, তখন কি নিজের বাড়ির পোশাক পরে সে জায়গায় নিজেকে দাঁড় করাই? নিশ্চয়ই না। তাহলে সেখানে তো ঠিকই আমি আমার পছন্দ মতো একটা আনুষ্ঠানিক পোশাক নিজের গায়ে চাপাই। তাহলে আমরা কেন অনেকে মনে করি যে বাড়ির সেই ভাষাটি, অর্থাৎ সেই বাড়ির পোশাকটি নিয়েই আমাকে আনুষ্ঠানিক জায়গায় উপস্থাপন করতে হবে? এই জায়গায় আমার মনে হয় বাংলা ভাষাটা শুদ্ধ করে বলার মধ্য দিয়ে এটি শিখব শুধুমাত্র আমি আবৃত্তি করব সেই জন্য, তা কিন্তু নয়। আমি নাটক করলেই আমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে, তা কিন্তু নয়। আমি গান করলেই শুধু আমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে, তা কিন্তু নয়। আমি সংবাদ পাঠ বা উপস্থাপনা করলেই আমাকে শুদ্ধ বা প্রমিত উচ্চারণে কথা বলতে হবে, তা কিন্তু নয়। সুন্দর করে কথা বলার মধ্য দিয়ে কিন্তু একটি মানুষ সার্বিকভাবে সুন্দর হয়ে ওঠে। আমি এভাবে দেখতে চাই যে নিজেকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করবার একটা সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে থাকেই। আমরা প্রত্যেকেই চাই নিজেকে সুন্দর করে অন্যের সামনে উপস্থাপন করতে। সেজন্য আমরা কত কিছু করি না? নিশ্চয়ই করি। আমরা গায়ে সুন্দর পোশাক চাপাই, দামি দামি পোশাক চাপাই, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাক চাপাই, নামি দামি ব্র্যান্ডের ঘড়ি পরি, নামি দামি ব্র্যান্ডের গহনা পরি। হ্যাঁ, এরকম কত কিছু আমরা করি নিজেকে সুন্দর করে অন্যের সামনে উপস্থাপন করবার জন্য। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, একজন মানুষ, একজন পুরুষ বা নারী অনেক সুন্দর চেহারার অধিকারী, অনেক সুন্দর পোশাক সে পরল, দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু তার কথা বলাটি যদি অসুন্দর হয়, তাহলে আমি বা আপনি কেউ কি সেখানে তার সৌন্দর্যটা অভিভূত হয়ে যাব? নিশ্চয়ই না। মুহূর্তেই মনে হবে না এরকম যে এই সমস্ত সৌন্দর্যই তো ম্লান হয়ে গেল। যখন সে মানুষটি সুন্দর করে কথা বলতে পারবে না, সে যখন অসুন্দরভাবে বিভিন্ন রকম ভুল উচ্চারণে সে কথা বলে যাবে, তখন তার অন্য সমস্ত সৌন্দর্যই আমার কাছে মনে হয় অনেকাংশে ম্লান হয়ে যাবে। তাই নিজেকে সার্বিকভাবে যদি মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করতে হয়, তাহলে সুন্দর করে কথা বলার গুরুত্বটা অপরিসীম। এভাবেও যদি আমি দেখি যে পরিবারেও যদি একটি মানুষ সুন্দর করে কথা বলে, বাবা মার কাছেও তার একটা আলাদা গুরুত্ব থাকে। বন্ধু-বান্ধবদের মহলে যখন আপনি সুন্দর করে কথা বলেন, সেই একান্ত নিজের মহলেও কিন্তু একটা আলাদা ভালোবাসা পাওয়া যায়। চাকুরির ক্ষেত্রেও দেখবেন, আপনি যখন সুন্দর করে কথা বলেন, সহকর্মীদের কাছ থেকে আপনি অন্য রকমের একটা সহায়তা আপনি সবসময় পাবেন, একটা ভালো লাগা সবসময় আপনি পাবেন। এই সবটুকু মিলিয়ে আমার মনে হয় যে সুন্দর করে কথা বলাটা বা বলতে পারাটা একদিকে হচ্ছে অবশ্যই উচিত, আরেকদিকে হচ্ছে নিজেকে সুন্দর করে তুলতে পারে এরকম জিনিসটি আমি কেন বাদ দিয়ে যাব? অনেক অনেক ধন্যবাদ স্যার। আশা করি আমাদের সদস্যবৃন্দ যারা শুনছেন, যে উদ্দেশ্যে আজকের এই আলোচনা অনুষ্ঠান, সেটা খুব যথার্থই সার্থক। আমাদের শ্রদ্ধেয় রাশেদ স্যার যেভাবে বললেন, আসলে শুধু গান চর্চা বা কবিতা চর্চা বা
এটার জন্য বাংলা ভাষা বা কোন একটা ভাষা সুন্দরভাবে চর্চা করার বিষয় নয়, এটা হচ্ছে নিজের পরিবেশকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনার জন্য এটা জরুরি। এবং যার স্যার খুবই সুন্দর একটা কথা বলেছেন, যার কথা সুন্দর, ভাষা সুন্দর, তার সবকিছুই সুন্দর। সুতরাং এখান থেকেই থ্যাংক ইউ স্যার। সুতরাং আপনারা বুঝতেই পারেন এই বিষয়টার গুরুত্ব কতটুকু, কি পরিমাণ। এই জন্য কিন্তু মার্চ ফরওয়ার্ড আমরা শুরু থেকে বলে আসছিলাম, গত প্রায় 6 মাস ধরে যখন মার্চ ফরওয়ার্ড যাত্রা শুরু করে, আমরা শুধু স্পেসিফিক কোন একটা কোর্স বা কোন একটা বিষয়, কোন একটা চাকরির উপর আমাদের ফোকাসটা নয়। আসলে আমরা চাচ্ছি আপনি সার্বিকভাবে, আমরা সকলে সার্বিকভাবে একজন গুড হিউম্যান বিং হই। আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার যেভাবে বলেছেন, আমরা সমাজের রাইট পিপল তৈরি করার জন্য, রাইট মেন্টালিটির লোকজন তৈরি করার জন্য, প্রফেশনালস তৈরি করার জন্য, আফটার অল গুড হিউম্যান বিং তৈরি করার জন্যই কিন্তু আমাদের মার্চ ফরওয়ার্ডের যাত্রা। এবং সেই জন্যই আমরা উপলব্ধি করেছি আমাদের আসলে নিজে সুন্দর হওয়ার জন্য আমাদের ভাষা সুন্দর হওয়া উচিত, নিজে সুন্দর হওয়ার জন্য আমাদের সার্বিকভাবে সুন্দর হওয়ার চেষ্টা করা উচিত। তারই অংশ হিসাবে কিন্তু আমরা বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্সটি চালু করতে যাচ্ছি। এবং আপনাদের সকলের জন্য খুবই একটা দারুণ একটা সুখবর আছে। আমাদের এই মহান মাতৃভাষা দিবসে আমরা আসলে প্রায় মাসখানেক আগে থেকেই এই কোর্সটি চালু করতে চেয়েছিলাম, এবং আমি মনে করি মার্চ ফরওয়ার্ডের প্রতিটি সদস্য, ইচ এন্ড এভরিওয়ান, প্রতিটা সদস্যের জন্য এই কোর্সটা দরকার। যারা মনে করেন আমরা ভালো পারি, তাদের আরো ভালো করে পাওয়ার জন্য কিন্তু, আরো ভালো করে পারার জন্যই কিন্তু এই কোর্সটা করা দরকার। আমি, আপনি, আমরা যারাই হয় জব সিকার্স অথবা স্কুল কলেজের স্টুডেন্ট, যে পর্যায়ে হয় না কেন, অথবা আমরা এমপ্লয়ার পজিশনেও হতে পারি, আমি মনে করি আমাদের জন্য, আমরা যার জন্য ওয়েট করছিলাম, আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম আমাদের শ্রদ্ধেয় রাশেদ হাসান স্যারকেই যেন আমরা আমাদের কোর্সটা পরিচালনার দায়িত্ব দিতে পারি। এবং আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই, খুশির সাথে জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রাশেদ হাসান স্যার আমাদেরকে তার খুবই গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন করে সময় দেওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা স্যারের প্রতি মার্চ ফরওয়ার্ডের কর্তৃপক্ষের কৃতজ্ঞতা আমাদের সকলের পক্ষ থেকে। আমরা আশা করি আপনারা খুবই লাকি। আমি বললাম না, আমি স্যারের ক্লাস করেছি সম্ভবত ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, কিন্তু স্যারের কথাগুলো, তার বলার ধরনগুলো, স্টাইলগুলো কিন্তু এখন প্রায় 20 ইয়ার্স এর মতো হতে যাচ্ছে, আমার কিন্তু এখনো মনে থেকে গেছে। তো সুতরাং সুন্দর করে কথা বলা, শুদ্ধভাবে কথা বলা, সুন্দরভাবে প্রেজেন্ট করার গুরুত্ব কতটুকু অপরিসীম আপনারা এখান থেকেই বুঝতে পারেন। আপনারা আশা করি আমাদের শ্রদ্ধেয় রাশেদ হাসান স্যারকে সবাই ওয়েলকাম করবেন। যারা চিনেন তো খুব ভালো করে জানেন স্যার সম্পর্কে, যারা চিনেন না, স্যার হচ্ছেন শুদ্ধ আবৃত্তি চর্চা বা আবৃত্তি শিল্পের সাথে সারা বাংলাদেশের একজন লিডিং ফ্যাকাল্টি আমাদের জানা মতে, যদিও তিনি চট্টগ্রামে বসবাস করেন। তো আমরা আশা করি আমাদের এই কোর্সটিতে আমরা স্যারের সাথে থাকবো সবাই, আমরা নিজেরা কোর্স করবো, এবং মহান মাতৃভাষা দিবসে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের এই যে প্রথম ব্যাচ যারা শুরু করবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা প্রতিটা ক্লাসে স্যারের গুরুত্বপূর্ণ ক্লাস পাচ্ছেন, এটা অনেক বেশি সৌভাগ্যবান আপনারা। প্রতিটি ক্লাসের শুরুতে আপনারা ওই ক্লাসের একটা লেকচার শিট পিডিএফ কপি পাচ্ছেন, যেটা ক্লাসের আগেই আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এবং আপনারা ক্লাসগুলো করবেন। লেকচারের জন্য, লেকচার শিটের পিডিএফ কপির জন্য আপনাদের কোনো ধরনের টাকা পয়সা খরচ করার কোনো বিষয় নেই। জাস্ট আপনারা নিজের শেখার জন্য আপনারা করবেন। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে এটা আপনাদের জন্য আমাদের মহান মাতৃভাষা দিবসে একটি শুভেচ্ছা উপহার, এবং সবচেয়ে বড় উপহার হচ্ছে আমরা আমাদের শিক্ষক হিসেবে আমাদের সাথে পাচ্ছি, আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে, পরিচালক হিসেবে আমরা সাথে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রাশেদ হাসান স্যারকে। স্যার, আমি আপনার কাছ থেকে একটু স্যার, আপনাকে আমাদের বন্ধুরা, তরুণ বন্ধুরা খুব ভালোভাবে ওয়েলকাম জানাচ্ছে, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, আপনার জন্য শুভকামনা জানাচ্ছেন, তারা ধন্যবাদ জানাচ্ছেন মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষকে। এটা আসলে আপনার অনেক ধন্যবাদ। এটা আসলে আপনারই প্রাপ্য আমি মনে করি। আপনি স্যার একটু যদি বলতেন আমাদের তরুণদের উদ্দেশ্যে, আমরা আজকের এই পর্বের আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছি। এই আলোচনাটা শেষ হওয়ার পর আপনাদের সকলের জন্য আরেকটি সুখবর আছে, সেটা হচ্ছে অমর 21 উপলক্ষে আমরা একটি সংক্ষিপ্ত ভাষণের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, এবং সেখানে গান থাকবে, দেশাত্মবোধক গান থাকবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের শ্রদ্ধেয় অতিথি, আমাদের শ্রদ্ধেয় আলোচক, আমাদের শিক্ষক রাশেদ হাসান স্যারের নিজের কণ্ঠে আপনারা আবৃত্তি শোনার সুযোগ পাবেন।
এটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য আমি আশা করি যে এটা বিশেষ আনন্দের উপলক্ষ হবে। আমরা খুব দ্রুত এই প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। ওইটা শুরু করার জন্য আমরা মাঝখানে হয়তো 3-4 মিনিটে একটা ব্রেক নেব। আমি রাশেদ হাসান স্যারের কাছ থেকে সর্বশেষ জানতে চাইবো, সেটা হচ্ছে এই কোর্সটি যারা করবেন বা এই শুদ্ধ ভাষা চর্চা যারা করবেন, প্রতিটা ফ্যামিলিতে যিনি আমাদের কোর্সটা নেবেন শুধু তিনি করবেন, না তার সাথে তার ফ্যামিলির সবাই যুক্ত হতে পারে? ধরেন একজন ভাই, সে কলেজে 3rd ইয়ারে পড়ে, তার একটা বোন আছে ক্লাস 8-এ পড়ে, সেও কি এই কোর্সটা করতে পারবে না? অথবা তার একটা বড় ভাই আছে যে চাকরি করে, রাইট? যদি আপনি বলতেন সকলে পড়ার গুরুত্বটা কেন, আসলে এই কোর্সটা কেন সকলের করা উচিত, আপনি যদি বলতেন। আমি তো বললাম, মানে বিষয়টি হচ্ছে আমি আসলে ভালোবাসি কিনা, মূল কথাটা হচ্ছে এটা। মানে এটাকে কোনো মোটা দাগে কেউ কাউকে চাপিয়ে দিয়ে তো করাচ্ছে না, একটা ভালোবাসা থাকতে হবে কাজটির প্রতি। যখন আমার ভাষার প্রতি ভালোবাসা থাকবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমার নিজের ভাষাটা আমাকে সুন্দর করে বলতে পারতে হবে, এই তাগিদ যদি আমি অনুভব করি, তাহলেই আমার মনে হয় অর্ধেকটা কাজ হয়ে গেল। আমি নিজের তাগিদ অনুভব করছি কিনা সেটা জরুরি। এই তাগিদটা অনুভব করতে হবে, কারণ এই ভাষাটা আমার ভাষাটা আমাকে সুন্দর করে বলতে পারতেই হবে। যদি আমি না পারি, সেটা এক ধরনের অপরাধ বলে আমি মনে করি। এটুকুই বলবো, সবাই আপনারা অংশগ্রহণ করুন আপনাদের দিক থেকে, এবং আমার মনে হয় ভালোবাসা নিয়ে এবং এক ধরনের দায়বদ্ধতা নিয়ে আমরা যদি কোনো কাজ করি, সেটা কোনো না কোনোভাবে আমাদের সফলতা এনে দিবে, এটা আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের কে আজকে সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের প্রথম ব্যাচটি শুরু হবে 2nd মার্চ, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা 2 মার্চ উড্ডয়ন হয়েছিল। সেই পবিত্র দিনে, সেই গুরুত্বপূর্ণ দিনে আমরা আমাদের এই মহা গুরুত্বপূর্ণ কোর্সটি, বাংলা শুদ্ধ উচ্চারণ, এবং এটা বেশি গুরুত্বপূর্ণ বলেই এটা আমরা সবার জন্য একেবারে ফ্রি অ্যাক্সেস রেখেছি, মনে রাখবেন। সুতরাং আশা করি সকলেই এটার সাথে কানেক্টেড হবেন। প্রথম ব্যাচের জন্য আপনারা রেজিস্ট্রেশন করবেন আমাদের মার্চ ফরওয়ার্ডের অ্যাপে। এটা এই কোর্সটা নিয়ে অলরেডি আপনার এটা নোটিফিকেশন দেওয়া হয়ে আছে, আপনারা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আর আশা করি প্রতি মাসে আপনাদের আগ্রহ থাকলে এবং আমাদের সম্মানিত শিক্ষক রাশেদ হাসান স্যার যদি সময় দিতে পারেন, আমরা চাই প্রতি মাসে একটা করে ব্যাচ চলবে বাংলা শুদ্ধ উচ্চারণের উপরে। এইরকম প্রাসঙ্গিক আরো কোর্সগুলো আপনাদের জন্য আমরা ভবিষ্যতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের আগ্রহ উদ্দীপনা এগুলো দেখলে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সবাইকে আবারও অমর একুশের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের আজকের আলোচক রাশেদ হাসান স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।